আজকে ছোট্ট একটা খবর দেখলাম পত্রিকায় যে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ওনাকে জামিন দিয়েছে হাইকোর্ট থেকে। তবে সেই খবরটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে যে উনি জামিন পান, কিন্তু আলটিমেটলি খালাস পান না। কারণ যখনই জামিন দেওয়া হয় তখনই অন্যান্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। তো খবরটা পড়ে দেখলাম যে এই পর্যন্ত ওনার নামে 12টা মামলা ছিল। প্রথমে 5টা মামলা হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে, তারপর সরকার পক্ষ আপিল করে আবার সেগুলি স্থগিত করা হয়েছে। আবার 5টি মামলা হাইকোর্টে জামিন দেওয়া হয়েছে, সেগুলিও আবার উপর পক্ষে আপিল করে স্থগিত করা হয়েছে, এরকম কিছু। এখন মনে হচ্ছে বাকিগুলিতেও জামিন দিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আবারও খালাস পাবেন কিনা, সেটা একটা কথা। তো সেটা বড় ইম্পর্ট্যান্ট কথা না। যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আইনের শাসন নিয়ে। তো সে আইনের শাসনে ঢোকার আগে সেলিনা হায়াৎ আইভীর ছোট্ট ব্যাকগ্রাউন্ড যেটা রিসার্চ করে দেখলাম, সেটা হচ্ছে এই ভদ্রমহিলার পারিবারিকভাবে ওনারা আওয়ামী লীগের, কিন্তু উনি যখন সিটি কর্পোরেশনের মেয়র হন সেই সময় শামীম ওসমানের সাথে যুদ্ধ বিগ্রহ করে ওনাকে মেয়র হতে হয়েছিল। তো সব মামলাগুলি বেশিরভাগই দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। তো অবভিয়াসলি সেটার রেশ এখনও টানতেছেন। তো এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট কাহিনী আগে বলে রাখি, সেটা হচ্ছে কিছুদিন আগে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে জামিন দেওয়া হয়, ওনাকে আলটিমেটলি ছেড়েও দেওয়া হয়েছে। তো এই দুইটা ঘটনা উল্লেখ করছি যাতে আইনের শাসনটা কি সেটা দেখার চেষ্টা করি। তো এই যে আইভীর কথা বললাম, তো ওনার বেলায় এটা হয়তো ন্যাশনাল ইন্টারেস্টে তেমন বড় কিছু না, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এমন না যে উনি আগের বড় কিছু ছিলেন, কিন্তু এটার সাথে আইনের শাসনের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমরা যত রকমের এই যে জুলাই সনদ নিয়ে, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, আইনের স্বাধীনতা নিয়ে নানা রকম স্বাধীনতার কথাবার্তা বলি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করি কিনা। তা আসেন এই সেলিনা হায়াতের কাহিনীটাই দেখি। যদি হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়, যেমন ওনাকে 2 দফায় 5টা ওনার বিরুদ্ধে টোটাল 12টা মামলা ছিল, তো যদি হাইকোর্ট থেকে জামিন দেয় তাহলে আবার পরে আবার আপিলের ডিভিশনে আপিল কে করে? মানে সরকার পক্ষ করে। কেন করে? যখন হাইকোর্ট থেকে জামিন দেয় সেটার বিরুদ্ধে আবার কেন আপিল করে? 2 নম্বর হচ্ছে যে এই যে আপিল করে, এই আপিল করার জন্য ওনাদেরকেই কে বলে? কেউ একজন পিছন থেকে গুটি নাড়ে। সেটা এখন বিএনপির জন্য বলছি না, কারণ সব সরকারের আমলেই দেখা যাচ্ছে যে মানুষ ঠিকমতো সুবিচার পায় না। যখন জামিন দিচ্ছে, তো সেই জামিন দিলে জামিনের জন্য যদি অন্য কঠিন কিছু না থাকে তাহলে জামিন দিয়ে দেন, কারণ হাইকোর্ট তো লোয়ার কোর্ট না, হাইকোর্ট ইজ হাইকোর্ট, বিগ কোর্ট। তো সেখানে যখন বড় বড় বিচারপতিরা জামিন দেয় তখন আবার যে সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল কিংবা পিপি যারা আছেন এরা যে আবার আপিলের ডিভিশনে আপিল করেন, তো করে সেখানে স্থগিত করেন। আচ্ছা, তা পয়েন্টটা হচ্ছে যে মানে এইখানে ওনাদের আগ্রহটা কিসে? কারা এগুলি নাড়াচাড়া করে? কারা জামিন দিলে মানুষকে জেল গেটে আবার শোন অ্যারেস্ট দেখায় অন্যান্য মামলায়? তো এই জিনিসটা কিন্তু এই প্রথম না। এইটা দিয়েই বোঝা যায় যে আইনের শাসন চলতেছে কিনা। আমি বলছি না যে এখানে কোনো রকমের খারাপ কিছু ঘটছে, কিন্তু এই ট্র্যাডিশনটা বাংলাদেশে আছে। সবসময় দেখা যাচ্ছে সরকারি বাদী হয়ে আবার যে উপর আদালতে, উচ্চ আদালতে এই সমস্ত জামিনে স্থগিতাদেশের ব্যবস্থা করে। কিন্তু আবার দেখেন ডক্টর শিরিন শারমিনের বেলায় স্পিকার, ওনাকে যখন জামিন দিছে তখন অনেকেরই সন্দেহ ছিল যে ওনাকে হয়তো আবার অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে, কিন্তু ওনার জন্য আর তখন উচ্চ আদালতে বেশি উচ্চবাচ্য করেনি সরকার পক্ষেরও। তা আমার খালি প্রশ্ন জাগে যে আমরা জুলাই সনদ, আইনের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, 100 রকমের স্বাধীনতা নিয়ে কথা বলি, কিন্তু আমাদের এই যে কোর্ট সিস্টেমে বা গভর্নমেন্টের যেই প্রসেসটার মধ্যে দিয়ে এই স্বাধীনতাগুলি নিশ্চিত করা হবে সেটা আমরা করি কিনা।
তো এই জিনিসটা আসলে খতিয়ে দেখার সময় এসছে। ডাজেন্ট ম্যাটার কে কোন দলের, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামায়াতের হোক, কিংবা নির্দলীয় হোক, এই প্র্যাকটিসটা কিন্তু চলে আসছে। তো ফলে সরকার পরিবর্তন হচ্ছে, গণতন্ত্র পরিবর্তন হচ্ছে, স্বৈরতন্ত্র পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে আইনতন্ত্রের পরিবর্তন হচ্ছে না। কোনো না কোনোভাবে মানুষকে জেলের মধ্যে আটকে রাখা হচ্ছে। অর্থাৎ যাদেরই মনে হচ্ছে সরকার পক্ষের হোক কিংবা যারা এইসব জিনিসের সাথে জড়িত, তাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আপনি কি জেলের বাইরে থাকবেন না জেলের ভিতরে থাকবেন। হাইকোর্টে জামিন হোক আর লোয়ার কোর্টে জামিন হোক, কোনো না কোনোভাবে এগুলিকে আটকে দেওয়ার একটা প্রচেষ্টা থাকে। তো মনে হয় এখন সময় এসছে যে দল মত নির্বিশেষে, সেটা যেই দলেরই হোক, যদি কোনো ইন্ডিভিজুয়ালকে কোনো মামলা মোকদ্দমায় জেলে নেওয়া হয়, ন্যাশনাল ইন্টারেস্টের কোনো হুমকি না হয়, ফ্লাইট রিস্ক না হয়, বা অন্যান্য রকমের খুন খারাপি করে ফেলবে সেরকম কোনো রকমের রিস্ক না থাকে, তাহলে সেই সমস্ত মানুষকে যদি লোয়ার কোর্টে জামিন দেওয়া হয় কিংবা হাইকোর্টে জামিন দেওয়া হয়, তাহলে তাদেরকে আবার অন্যান্য মামলা দিয়ে, যেসব মামলা নির্দিষ্ট করে বলা নাই, সেগুলি দিয়ে শোন অ্যারেস্ট করানোটা বোধহয় একটা সুন্দর গণতন্ত্রের প্রতিচ্ছবি না, একটা স্বাধীন বিচার বিভাগের প্রতিচ্ছবিও না। তা আমরা যেহেতু এত কিছুর পরে গণতন্ত্রের ট্রানজিশন হয়েছি, তো সরকারের প্রতি আহ্বান থাকবে যে এই জিনিসগুলির দিকে আপনারা নজর দিবেন, যাতে যদি সত্যি সত্যি এই সেলিনা হায়াতের বিরুদ্ধে কিছু থাকে, কঠিন আমি জানি না, কিন্তু তাহলে আটকে রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যেগুলি লোয়ার কোর্টে জামিন না দিয়ে ওনারা হাইকোর্টে অ্যাপ্লাই করেছেন, হাইকোর্টে জামিন দেয়, হাইকোর্ট ইজ এ বিগ কোর্ট, তো সেখানে জামিন দেওয়ার পরে আবার সরকার পক্ষ যে আপিলেট ডিভিশনে যে সেগুলি স্থগিত করে দেয়, তো এটা একটু কেমন যেন মনে হয় আর কি, শুনতে মনে হয় না যে এখানে ঠিকঠাক মতো স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে। তো সরকার যদি এই জিনিসগুলির প্রতি একটু নজর দেন, তাহলে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য না, শুধু আজকের বা পতিত আওয়ামী লীগ সরকারের জন্য না, সব সরকারের জন্যই ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য যেমন মঙ্গল হবে, ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য মঙ্গল হবে, যাতে বিচার বিভাগটা সত্যি সত্যি স্বাধীনভাবে কাজ করতে পারে।